মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। আমি আর দেব কিন্তু বেরিয়ে পড়েছি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। কেননা আমাদের ট্রেন এই কলকাতা স্টেশন থেকেই ছাড়বে 11:45। আজ 15ই এপ্রিল 2024। আবার নতুন একটা ডেস্টিনেশনের জন্য আমরা কলকাতা স্টেশনে এসে হাজির হয়েছি। এবার ট্রেন এলে পরে উঠবো, কোথায় যাচ্ছি জানাচ্ছি। আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। ইকোনমিক ক্লাসে প্যাসেজটা বড়ই কম, কিন্তু টাইমিংটা কিন্তু একদম ফাঁকা। 11:45 গাড়ি ছেড়ে দিয়েছে। প্রচণ্ড ভিড়, যেহেতু অনেকেই বৈষ্ণব দেবী যাচ্ছে, নবমী রামনবমী। আমাদের গন্তব্য অযোধ্যা, রামলালার জন্মস্থান। দক্ষিণেশ্বর স্টেশনটা বেরোচ্ছে, মায়ের মন্দির দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরে। জয় মা। গাড়ি পুরো কিন্তু প্যাসেঞ্জারে ভর্তি, কেননা যেহেতু জম্মু তাওয়াই এক্সপ্রেস, এখন প্রচুর ট্যুরিস্ট যাচ্ছে মাতা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে, আবার কেউ কেউ যাচ্ছে কাশ্মীরের উদ্দেশ্যে। এই অযোধ্যায় যেতে গেলে আরও কত কি গাড়ি আছে, সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে এখানে আমরা দিয়ে দেব। সুতরাং কোনো রকম স্কিপ না করে কিভাবে অযোধ্যায় যাবেন, কোথায় থাকবেন, কীরকম খরচা, সমস্ত কিছু আমাদের এই ভিডিওতে থাকবে। স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখবেন, পার্ট বাই পার্ট দেখবেন, তাহলে জানতে পেরে যাবেন অযোধ্যায় কি দেখার আছে। এবার কিন্তু দেবের আবার খিদেও পেয়ে গেছে, ওকে খাবার দিয়ে নিজেও খাবারটা নিয়ে নিলাম। অযোধ্যায় যাচ্ছি তাই একটু ভেজ, কেননা বাড়িতে একটু ভেজ ফ্রাইড রাইস আর ফুলকপির রসা আর মিষ্টি নিয়ে নিয়েছিলাম, বাড়ি থেকেই করে নিয়ে এসেছি। এখন এসে পৌঁছেছি ধানবাদ জংশনে। 276 কিলোমিটার পার হয়ে এলাম। বাহ, দূরে দেখুন সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে। ট্রেনের জানলা দিয়ে দূরের দৃশ্যটা দারুণ লাগছে। এই মুহূর্তে আমরা গোসাইগঞ্জ স্টেশন পেরিলাম। এটা অযোধ্যা আসবার আগের লাস্ট স্টেশন এটা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা অযোধ্যা জংশনে নামবো। আমাদের গাড়ি 7:10 অযোধ্যায় পৌঁছে দিল। জানেন তো, দেবের খুবই ইচ্ছে ছিল 22শে জানুয়ারিতে যখন অযোধ্যা মন্দির উদ্ঘাটন হয় তখন যাওয়ার, কিন্তু সেই সময় আমার শাশুড়ি মায়ের অসুস্থতার জন্য আমরা যেয়ে উঠতে পারিনি। তখনই আমরা ঠিক করি যে যেভাবেই হোক আমরা রামনবমীতে রামলালার কাছে যাব আর তাকে দর্শন করব। সেই রামলালার টানেই কিন্তু আমাদের এই অযোধ্যার উদ্দেশ্যে রামনবমীতে যাওয়া। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমরা আজকে নেমে পড়েছি। আজকে মঙ্গলবার 2024 16 তারিখ অযোধ্যার উদ্দেশ্যে। দেখি আমরা কি দেখবো, রামনবমী নতুন কিছু আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। দেখুন
অযোধ্যা স্টেশনটা কত সুন্দর না, ভীষণ সুন্দরভাবে সাজানো আর খুব ক্লিন। সামনের মডেলটা দেখতে পাচ্ছেন, কাঠবেড়ালি। যেমন সেতু বন্ধনে সাহায্য করেছিলেন, সেইখানে ঠিক এই রকমই কাঠবেড়ালির মডেলটা বসানো রয়েছে। ভালো লাগলো না দেখে? অযোধ্যার রাজা দশরথ রানী কৌশল্যার সন্তান রাম জন্মগ্রহণ করেছিলেন এই অযোধ্যায়, যা কিনা উদযাপন করা হয় এই রামনবমীতে। এটি একটি হিন্দু উৎসব। রাম বিষ্ণুর সপ্তম অবতার। এই পবিত্র দিনে শুক্লা পক্ষের নবম দিনেই পড়ে এই রামনবমী। আজকে সকালবেলা ঠিক 7:10 আমাদের ট্রেন নামিয়ে দিয়েছে। তো স্টেশনে নেবে প্রথমেই, কেননা বুঝতেই পারছেন রামনবমী প্রচুর ভিড় হবে। তো আমরা স্টেশনের কাছে একটা হোটেল নিয়ে নিয়েছি। খুব আহামরি কিছু না, কিন্তু নর্মাল ঠিক আছে, অ্যাটাচ বাথ সমস্ত কিছু, এটাই পাওয়া মুশকিল। আর এবার আমরা যাচ্ছি একটুখানি ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাব মন্দির দর্শন করাবো আপনাদের সাথে থাকো, দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। আমরা অযোধ্যার রাম মন্দিরের খুব কাছাকাছি, মানে মাত্র 300 মিটার পিছনে এই রাস্তাটা দিয়ে হাঁটছি। আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি সেটার নাম হচ্ছে টেস্ট অফ আওয়ার। আমরা সকালে একটু লাইট কিছু খাবো, তাই আলুর পরোটা অর্ডার দিয়েছি। দেখা যাক আলুর পরোটা খেয়ে কেমন। ঠিক আছে, খুব একটা ভালো, দাম 60 টাকা একটা আলুর পরোটা। খুব সুন্দর খাবার জলের ব্যবস্থা রয়েছে এখানে। আমরা ব্রেকফাস্ট করে নিলাম, একটু পরেই আসবো। এখান দিয়ে অ্যাকচুয়ালি রাম মন্দির যাওয়া যায়। আর আমরা উঠেছি স্টেশন রোড। এই হচ্ছে স্টেশন রোড, যেখান দিয়ে আমরা হাঁটছি এটা হচ্ছে স্টেশন রোড। আমরা এখন মন্দিরে যাব না, একটু হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে মন্দিরের দিকে যাব। যতটা দেখব ততটাই দেখাবো, আর ক্যামেরায় যতটা বন্দি করতে পারি সম্পূর্ণটা থাকবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দেবসোমা ভ্রমণ এক্সপ্লোরার। এবার আমরা বেরিয়ে পড়লাম রামলালার দর্শনে। নিজেকে পুরো দস্তুর ওড়না দিয়ে ঢেকে নিয়েছি। কেন জানেন? আজ এখানে না প্রচুর রোদ, আর এই রোদ্রের মধ্যেই অনেকটাই হাঁটতে হবে রামলালাকে দেখার জন্য, আর ভিড়ও হবে। ছাতা ব্যবহার করিনি, ওখানে কিন্তু আবার লেখাও আছে যে ছাতা এলাও নয়। রোদ্রের তাপে যাতে নিজে জ্বলে না যায়, তাই জন্য কিন্তু এই পরিকল্পনা। এটি একটি হিন্দু উৎসব। রাম বিষ্ণুর সপ্তম অবতার। এই পবিত্র দিনে শুক্লা পক্ষের নবম দিনেই পড়ে এই রামনবমী। হিন্দুদের মধ্যে এটি বিশ্বাস করা হয় যে প্রায় 5114 খ্রিস্টপূর্বে দশরথের ঘরে শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন। রামকথার অর্থ হল যিনি সর্বত্র সবকিছুর মধ্যেই আছেন। প্রচন্ড সামনে দেখুন, কাল রামনবমী, এরকম ভিড় আছে, তবে ডিসিপ্লিনটা খুব ভালো। কথিত আছে যে ভগবান বিষ্ণু পৃথিবীতে ধর্মের পুনরুদ্ধার করতে এবং মানব জাতির উপরে অশুভ ও অত্যাচার
বিনাশ করার জন্যই ভগবান রাম রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই রামনবমী ভগবান রামের জন্মকে স্মরণ করেই করা হয়। এই উৎসবটির সদ্গুণ, নৈতিকতা এবং মন্দের ওপরে ভালোর বিজয়ের প্রতিনিধিত্ব করেন। দেখুন, এই পুরো রাস্তার ওপরটা কি সুন্দর লাল কার্পেট পাতা। যদি কেউ খালি পায়ে আসে তাদের কোনো রকমই অসুবিধা হবে না। ভেতরটা কিন্তু বেশ শেড দেয়া, উপরে মাথার ওপরেও যাতে রোদের তাপ না লাগে তারও এই ব্যবস্থা। আর প্রশাসন ব্যবস্থা তো খুবই ভালো। এই যে দেখছেন বাউন্ডারিগুলো, এখানে এই বাউন্ডারির মধ্যে দিয়েই হেঁটে যেতে হবে, কারোর কোনো রকম অসুবিধা হবে না। সুন্দর মাথার উপর ছাওয়া দেওয়া আছে যাতে লাইনে দাঁড়িয়ে মানুষের কষ্ট না হয়। ভগবান দর্শন করতে গেলে মনের ভক্তিটাই দরকার, তাই জয় শ্রীরাম। ওইটা ছিল শুধু লাগেজে। এখন আমরা যাব লকার রুমে। যারা জুতো পরে এসেছেন তাদের সামনেই এই যে বড় বড় এখানে যে স্টলের মতো করা আছে না, এখানে কিন্তু আপনারা জুতো রাখতে পারেন, কোনো রকমই পয়সা লাগবে না। আমরা এই জায়গাটাতে আগে জুতো জমা দিলাম, মোবাইলটা অন্য জায়গায় জমা দিতে হবে, তো আমরা সেই জায়গায় যাচ্ছি এখন। আর শুনলাম নাকি মোবাইলের ওখানেই বেশি লাইন, কারণ প্রত্যেকের হাতেই তো মোবাইল থাকে, এই জন্য মোবাইল রাখবার জায়গাতেই বেশি লাইন। মাঝে মাঝেই বড় বড় টিভি স্ক্রিন যেখানে ভেতরে রামলালাকে দেখানো হচ্ছে। অনেকে ভেতরে ভিড়ের জন্য যেতে পারেন না, তারা কিন্তু বাইরে থেকে রামলালাকে দেখতে পারবেন। বাহ, দারুণ লাগলো ভেতরে রামলালাকে দেখে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই পুরোটা আপনাদের দেখাতে পারলাম না। রামলালার দর্শনটা বাইরে যে টিভি স্ক্রিনে রয়েছে সেখান থেকে যেটা তুলতে পেরেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মনে প্রশান্তি নিয়েই কিন্তু আমরা দুজনে বেরিয়ে এলাম। রাম মন্দির দর্শন হয়ে গেল, রামলালাকে প্রণাম করে বেরিয়ে এলাম। তবে ভেতরটা দেখাতে পারলাম না, কেন ভেতরে ফটো তোলার কোনো রকম অনুমতি নেই। লকারে ফোন রেখে ক্যামেরা রেখে তখন আমরা ভেতরে ঢুকেছি। তবে সামনে যখন ক্যামেরা যাওয়ার পর যা যা দেখতে পেলাম সবই আপনাদেরকে দেখালাম। এখানে মোবাইল চার্জ দেওয়া, এটা একটা প্রতীক্ষালয়, খুব সুন্দর করেছে ওয়েটিং রুমটা। দেখুন এখানকার ব্যবস্থাপনা কতই না সুন্দর। আর একটা জিনিস দেখুন, যারা হেঁটে ক্লান্ত হয়ে যাবেন তাদের জন্য এই ওয়েটিং রুমের ব্যবস্থা। যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাদের জন্য এই ফ্রি হেলথ কেয়ার সেন্টারটা রয়েছে। এখানে ওষুধও দেওয়া হয় আর তাদেরকে চেক আপও করা হয়। যারা হয়তো অসুস্থ বা কোনোভাবে চেক আপ করাতে চাইছে, দেখাতে চাইছে বিনামূল্যে, এখানে সেই ব্যবস্থাটা রয়েছে। ঠিকঠাক ব্যবস্থা রয়েছে, যদি কেউ টয়লেট যাবেন মনে করেন তাহলে তারা যেতেই পারে, এবং খাবার জলের ব্যবস্থাও রয়েছে।
সবচেয়ে বড় কথা কি জানেন, এত ভিড়ের মধ্যেও এই জায়গাগুলো এত সুন্দর পরিষ্কার। সমস্ত জায়গায় সিসি ক্যামেরা তো রয়েছে, আর সাথে পুলিশি ব্যবস্থাও খুব ভালোই রয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় সেই দিকে কিন্তু কড়া নজর। একটা কথা বলে রাখি, মন্দিরে কিন্তু পুজো দেওয়ার জন্য কোনো রকম প্রসাদ এখানে অ্যালাউ করা হয় না। যদি কেউ মনে করেন যে বাড়ির জন্য প্রসাদ কিনবেন, তো মন্দিরের গেটের বাইরে দুদিকে প্রচুর প্রসাদ ভাণ্ডার আছে, যেসব দোকান থেকে আপনারা প্রসাদ কিনে নিয়ে যেতেই পারেন। কিরকম লাগলো ভিডিওটা? যদি সত্যিই ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন। কমেন্ট বক্সে অতি অবশ্যই কিন্তু জয় শ্রীরামটা লিখে দেবেন। সামনে দেখা যাচ্ছে পোর্টেবল টয়লেট, এবং লেডিস ও জেন্টস দুরকমই পাবেন। খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে। এইখানে জুতো রাখতে দেওয়া হয়েছিল, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই পরিষেবা। ভালো লাগলো, মন্দিরটা দেখে দারুণ লাগলো। ভেতরে আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু বাইরে যাচ্ছি, প্রচন্ড রোদ, তাই মুখটাকে পুরোপুরি ঢেকে রেখেছি। রোদটা একটুখানি কমলে মন্দির থেকে বেরিয়ে আমরা সোয়াদ রেস্টুরেন্টে গেলাম। ওখানে সব কিছুই পুরি, আলু পরাঠা, কিন্তু আমি তেলের খেতে চাইছিলাম না, তাই প্লেন জিরা রাইস আর দহি নিয়ে নিলাম। খেয়ে দেখি কীরকম। এত ভিড় না, দুই ভাতই খেয়ে। পরের পর্বে নতুন চমক নিয়ে আসছি। জয় শ্রীরাম।